উপমহাদেশের মধ্যে গ্রেট লিডার থাকলে একমাত্র ডক্টর ইউনূস আছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে এগিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাই। দর্শক শ্রোতা, আমরা বাহুবল উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ খলিলুর রহমান সাহেবের বাসভবনে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেননি আপনি? ভালো। আমি তো অসুস্থ কতদিন ধরে। আচ্ছা, আপনি একটু মাইন্ড করবেন না, আমি ভিডিও চালু করছি। আমি আইসি আসলে আপনার অসুস্থতার সংবাদ শুননাই, তো আইলাম যে আমি ওইখানে আম গাছের গুড়া থেকে একটু ভিডিওটা স্টার্ট করছি, কারণ এই আম গাছটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমার ভাগ্যটা ভালো যে আপনার আইসাই আপনার বাসভবনের সামনেই পাইছি আল্লাহর রহমতে। আসলে আজকে যে আসা আমি আইসি যে আপনার অসুস্থতার সংবাদ শুনে আপনার শারীরিক অবস্থা আপনি জানতে চাই। আমার শারীরিক অবস্থা আল্লাহ দিলে মোটামুটি এখন ভালোই। আমি কতদিন ধরে অসুস্থ, প্রায় বাড়ির ঘর থেকেই বাড়ি না, বাড়ির ভিতরেই আছি। আজকে 10-15 দিন চলে। আচ্ছা, তো আমি আসলে আইসি যে আপনার অসুস্থ সংবাদ আমি শুনছি, তারপরে আমি কয়েকটা প্রশ্ন আমার মনের ভিতরে যে আপনার সাথে সাক্ষাতে আমি এগুলা কথা মানে কইমু আপনারে। তো আমি বলতে চাই যে বর্তমানে আমাদের বাহুবল উপজেলার মধ্যে সরকারের প্রজ্ঞাপন জারির মাধ্যমে উপজেলার চেয়ারম্যান কিন্তু বর্তমানে নাই। তো সারা উপজেলায় কিন্তু একটা শূন্য বা ফাঁকা অবস্থায় যে একজন উপজেলার চেয়ারম্যান খুবই গুরুত্বপূর্ণ পদ, ওই পদটা বর্তমানে শূন্য আছে। এছাড়াও ইউনিয়নের চেয়ারম্যান ওনাদেরকেও ওইভাবে আগের মতো একটি পাওয়া যায় না। এই পরিস্থিতিতে আসলে কি করণীয় আমাদের, এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যে আমার অসুখের সংবাদ পাইয়া আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর সাংবাদিক এমন একটা জিনিস, সাংবাদিক হয়েছে জনগণের প্রকৃত বন্ধু, এবং একজন সৎ সাংবাদিকের কলম তলোয়ার এবং ছুরির চেয়ে আরো বেশি দাঁড় থাকে একজন সৎ সাংবাদিকের। তো আপনারা যে প্রশ্ন আমার করছেন উপজেলা সম্বন্ধে, উপজেলা তো ভেঙে দিচ্ছেন সরকারে, আপনার ইএনওকে দায়িত্ব দিচ্ছেন, এটা তাৎক্ষণিক দায়িত্ব। স্থানীয় সরকার মন্ত্রণালয় তো বসে রয়েছে ঢাকা সচিবালয়। মাঠে যে কি হচ্ছে, গ্রামের মানুষের যে কি অবস্থা, এগুলি তো আপনারা উপলব্ধি করছে না। তো এখন যেগুলি ভেঙে দেওয়া হয়েছে, এটা তো প্রেসিডেন্ট অধ্যাদেশে এগুলি বরখাস্ত করা হয়েছে। ভেঙে দেওয়া না, এটা বরখাস্ত। পিও 9-এ এটা বরখাস্ত করা হয়েছে। এরারে রিইনস্টেট করার কোনো সুযোগ আর নাই। তো আমার মনে হয় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যদি আপনার এর আগের সেশনে যারা আসিল, দেখে দেখে যাদের ফৌজদারি মামলা নাই, যাদের অভিযোগ নাই, ভালো মানুষ, তাদেরকে দেখে দেখে আর না কিছু দায়িত্ব দিলে তো সরকারেরও বোঝা একটু কমে, সরকারেরও সহযোগিতা হয়। 500 উপজেলার যদি 500 জন দায়িত্বে থাকে, তারপরে সরকারেরও অনেকটা উপহারে আসবে আমার মনে হয়। তো এইগুলি তো তারা কর্ণপাত করতেছে না। ওনারা তো সচিবালয় থেকে তো আর গ্রামের অবস্থা উপলব্ধি করা যায় না। বরাদ্দ আসা স্থগিত হয়েছে, বরাদ্দ এসে ফেরত গেছে, এবং বিচার আচার অনেক কিছু সমস্যা বিরাজমান অবস্থায় একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর কাছে যে বিষয়টা উপস্থাপন করেছেন। এখন অনেক জায়গায় আমরা যাই, গেলে পরে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা সরকার সম্পর্কে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন। এই ব্যাপারে আপনার দৃষ্টিটা কেমন? এই ব্যাপারে ভাই শুনেন, আমি তো রাজনীতিবিদ নাই, আমি তো রাজনীতি করি নাই কোনোদিন, আমার বাপ দাদাও করে নাই। তবে হক কথা বলতে গেলে উপমহাদেশের মধ্যে গ্রেট লিডার থাকলে একমাত্র ডক্টর ইউনূস আছে। ইউনূস সাহেবকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে এগিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাই। কে কি বললো এগুলি শোনার আর দেখার সময় নাই। আপনার কাজ আপনি করতে থাকেন। এখনো আপনার পাছনে 80% লোক আছে, 80% লোক আপনার পাছনে আছে, আপনি ভালো কাজ করতেছেন। ভারতের এই সীমান্তের মধ্যে কি হইতো, প্রতিদিনই কৃষক মারা হইতো, গুলি করে করে কৃষককে মারা হইতো। এই ডক্টর ইউনূস আসার পর থেকে 0 টলারেন্স চলে আসছে, এই পর্যন্ত কৃষক আর মারা যায় নাই। তো উনি সুন্দরভাবে চালাইছে। আমার কথা হয়েছে দেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়েছে। 53 বছরের ভিতরে সব দলই তো ক্ষমতা উপভোগ করছেন, কেউ কোনো কম করছেন নি, সব দলই করছেন। তো এখন তারা 10 বছর সময় দেন না, 10 বছর সে কি করে দেখা যাক। চাই আপনি লক্ষ্য করেছেন বর্তমানে ইসকনের যিনি নেতা চিন্ময় প্রভু,
তো এই চিন্ময় প্রভুকে গ্রেফতারকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনকি আমরা লক্ষ্য করেছি ভারত সীমান্ত কিন্তু অনেক ইন্ডিয়ানিরা তাদের পতাকা নিয়ে বাংলাদেশের দিকে আসার জন্য এই বসে আছে, এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের গুজবও ছড়ানো হচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচারও করা হচ্ছে। এই ব্যাপারে আপনার দৃষ্টিকোণ বা আপনার বক্তব্য কি, বা আপনি এই সম্পর্কে কতটুকু অবগত আছেন? বিষয়টা হইল, ইসকনের যদি কেউ কোনো অপরাধ করিয়া থাকে, দোষ করিয়া থাকে, তাহলে দেশে প্রচলিত আইন আছে, দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। আইনের ঊর্ধ্বে তো কেউই নাই, প্রচলিত আইনে তার বিচার হবে। এটার জন্য অত মিছিল কিসের? এটার জন্য বর্ডারে হামলা কিসের? এই যে আগরতলা আপনার বাংলাদেশের জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে, এটা কেন? এটা করার তো কোনো প্রয়োজন নাই। আর একটা বিষয়ের উপরে তো হার্ড লাইনে যাওয়া যায় না, এটা শুধু তো একটা ম্যাটার। আগরতলায় ওরা জাতীয় পতাকা অবমাননা করছে এবং হামলা করছে, এটা ভারত সরকার ব্যবস্থা নেবে এবং অনতিবিলম্বে এই বিচার সেবা খুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাইছি ভারত সরকারের। আরেকটা কথা বলছি, দেখেন, আমরা হইছি, এটা একটা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। হ্যাঁ, এটা আমরা হইছি বিপ্লবী জাতি। 1971 সালে আমরা বিপ্লব করে দেশ স্বাধীন করেছি। আমরা কারো রক্তচোখ তো মেনে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমরা কেন রক্তচোখ মেনে নেব? আমরা স্বাধীন দেশ, আমরা আলাদা দেশ। হ্যাঁ, আমরা চাই ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই, ভারতের সাথে আমরা প্রভুত্ব চাই না। তবে ভারতে আগের কালে ইতিপূর্বে ভারতে অনেক গুণী জ্ঞানী মানুষ ছিল, যে যার জন্য শান্তিপূর্ণ বজায় রয়েছে। যেমন মনে করেন 1942 সালে ভারতের মহাত্মা গান্ধী একটা মত বিনিময়ের জন্য কলকাতা গড়ের মাঠে একটা মিটিং ডাকলেন, ভারত ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের জন্য। তখন কেন কলকাতা গড়ের মাঠে 1 লক্ষ মানুষ সমাগম হইল। তারপরে এখানে মতামত চাইলেন, সবে 1 লক্ষ মানুষে মতামত দিয়ে দিলেন যে ভারত বিরোধী ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে নেমে যাবেন, আর দেরি নাই। তারপরে মহাত্মা গান্ধী অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, উনি বললেন আপনি কেউ কিছু বলার আছে, আমরা তো সিদ্ধান্তে পৌঁছে গেছি। তখন একজনে উঠে বললো যে আমাকে মাইক দিন, আমি কথা বলবো। তখন মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব মাইক নিয়ে বললো যে আমরা যে আজকে ভারত বিরোধী অসহযোগ আন্দোলনে নেমে যাব, আমার ভারতবর্ষে উন্নত মানের অস্ত্র নাই, অর্থনৈতিক দুর্বল, আমরা মানুষকে বিপদের দিকে ঠেলে খাদের মধ্যে ঠেলে দিতে আমরা চাই না। আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে কোনো সমস্যা সমাধান হয় না। তারপরে তো আলাপ আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত 47 সালে আপনার পাক ভারত স্বাধীন হইল। এই তো স্বাধীন হইল। এরা জ্ঞানী মানুষ আছিল না আগে, মহাত্মা গান্ধী। আর অহন যারা আসন জ্বালাও আর ফুরাও, এটাকে রাজনীতি বলে না। রাজনীতি বলে শান্তি শৃঙ্খলা যারা বজায় রাখতে পারে তাদেরকে রাজনীতি বলা হয়। এটা তো উশৃঙ্খল কোনো রাজনীতির মানেই হয় নাই। হ্যাঁ, এই যে আজকে বাবরি মসজিদ ভাঙ্গ, কালকে এইটা করো, পরশু এইটা করো, এটা তো কোনো প্রশ্নই আসে না। তো এটা মনে হয় আগের মতো জ্ঞানী গুণী যদি থাকতো ভারতে, তাহলে তারা এরকম এখন করতো না। জওহরলাল নেহরু থেকে ধরিয়া মহাত্মা গান্ধী আরো বড় বড় জ্ঞানী গুণী ভারতের আসিল, এই সময় এই ধরনের কোনো কিছু হয় নাই। তারা ঠান্ডা মাথায় কাজ করছে, রাজনীতি করছে। হটকারী কোনো রাজনীতি তারা করে নাই ভারতের লোকে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে জানতে চাই যে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে মুসলিম এবং হিন্দুদের যে সাম্প্রদায়িক ভ্রাতৃত্বের বন্ধনটা কতটুকু শক্ত এবং মজবুত আছে কিনা, তার কোনো ব্যত্যয় ঘটছে কিনা আপনি কি মনে করেন? এটা এখনো কিছু ঘটে নাই। এটা সামান্য কিছু মানুষ আছে উস্কানি দিয়া। ভারতের একটা চ্যানেল আছে, এক সাংবাদিকে লাফায় আর দৌড়ে আর মিন করে। হ্যাঁ, তো এইগুলি উস্কানি দেওয়া কিছু করতেছেন, এইরকম কোনো কিছু নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান তো ঠিকই আছে, শান্তিপূর্ণ ঠিকই আছে। তা সামান্য কিছু মানুষের কারণে আজকে এই অবস্থা যাইতেছে। তা আমি ভারত সরকারকে অনুরোধ করব, আমরা জুলুম চাই না, আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা বন্ধুত্ব চাই, আমরা প্রভুত্ব চাই না। আর আগের যে হিন্দু নেতারা আসলা, লিডাররা আসলা, এরা কিন্তু কোনো দেশের এক পরিবারের সাথে সম্পর্ক করে নাই, এরা সম্পর্ক করছে সারা দেশের সাথে। হ্যাঁ, এক পরিবারের সাথে তারা করে নাই। আর ধন্যবাদ জানাই আর মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সেনা প্রধান মহোদয়,
প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাদেরকে আমি বলছি, অনুরোধ করছি, দেশের স্বার্থে আপনারা আর গতি পাল্টাইবেন না। আপনারা যেভাবে চলছেন এইভাবেই আপনারা চলতে থাকেন। আপনারা কে কি বললো এগুলি পরোয়া করে লাভ নাই। যেমন মঈনুদ্দিন সাহেব আজকে এই দেশের মাটিতে আসতে পারেন নাই, কেন? ওই পরিবর্তন হওয়াতে। আর আপনারা যে আছেন, যেভাবে এইভাবে চলেন, সারা দেশের মানুষে আপনাদেরকে সাধুবাদ জানাইতেছে, ধন্যবাদ জানাইতেছে। আপনার মোটিভ আপনারা ঠিক রেখেই চলেন, ইনশাল্লাহ আপনারা বিজয়ী হবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ যাবত আমি কাউসার মাহাদি ছিলাম আপনাদের সাথে। আমরা বাহুবল উপজেলার যিনি সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ খলিলুর রহমান, ওনার বাসভবনে ওনাকে দেখার জন্য এসেছি এবং আসার পর্যায়ে কিন্তু ওনার সাথে কিছু কথা বলেছি এবং খুব ভালো লাগলো। এবং দেশের পরিস্থিতি সার্বিক বিষয়ে ওনার সাথে কথা বলার পরে অনেক বিষয়ে আসলে আপনাদের সামনে শেয়ার করতে পেরেছি, ফুটে উঠেছে অনেক বিষয়। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সংবাদ বিজয় বাংলা, হবিগঞ্জ।